দেখো এখানটায় আমি সলভ করে দিচ্ছি। ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা আছে, মেন্সে পরীক্ষাটা মেন্সে এসেছিল সিজিএলে। দেখো এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান এর দুটি বীজ বলে দিয়েছে। কত? দুটি বীজ মানে এর দুটি সলিউশন, ঠিক আছে? এই দুটো সমাধান কি বলে দিয়েছে বলো? একটা বীজ আলফা এবং আরেকটা বীজ কত বলো? আরেকটা বীজ হচ্ছে ঠিক আছে। এবার দেখো আলফা প্লাস বিটা কি হবে তাহলে? আলফা বিটা যেটা আছে মাইনাস বি বাই এ, দ্যাট মিন্স কত হবে? মাইনাস বি তো মাইনাস ওয়ান, প্লাস ওয়ান হলো ওয়ান, আর আলফা বিটা কত হয়ে গেল বলো? মাইনাস। এখন তোমাকে বের করতে বলেছে কি? আলফা টু দি পাওয়ার 8 প্লাস বিটা টু দি পাওয়ার 8, এটা কত সলিউশন হবে? বেশ কঠিন একটা অঙ্ক, এখান থেকে সলভ করতে এই দুটোকে কাজে লাগিয়ে ওটাকে সলভ করতে হবে, রাইট? তাহলে এটা হচ্ছে 1 আর এটা 2, এই যেটাকে সলভ করতে হবে সেটাকে কপি করে নিচ্ছি। এবার এই প্লাস বিটা এখান থেকে বিটা বের করো। হ্যাঁ, বিটা বের করো। বিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই আলফা। আলফাটাকে এই পাশে নিয়ে গেলাম, বিটা ইকুয়াল টু 1 বাই আলফা, ঠিক আছে? এখন এক নম্বরে বসিয়ে দেই, আলফা মাইনাস 1 বাই আলফা ইজ ইকুয়াল টু কত বলো? 1। এখান থেকে আলফা স্কয়ার প্লাস 1 বাই আলফা স্কয়ার কত হবে বলো? 1 বাই আলফা স্কয়ার। দুই দিকে স্কয়ার করে দিলাম। হ্যাঁ, দুই দিকে স্কয়ার করে দিলে কি হবে দেখো এখানে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab 2ab, বুঝতে পেরেছো কি বললাম? 2ab, তাহলে 2ab করলে কি হবে? 2 ইনটু আলফা ইনটু 1 বাই আলফা মাইনাস 2 হবে। দ্যাট মিন্স ওই পাশে গেলে 3। দাও দাও, বুঝতে পেরেছো? দুই পক্ষে স্কয়ার করে দিলাম, বুঝা গেছে? বুঝা গেল কি বললাম? দুই পক্ষে স্কয়ার করে দিলাম, a স্কয়ার মানে আলফা স্কয়ার, b স্কয়ার মানে 1 বাই আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, 2 আলফা আর তার বিটা 1 বাই আলফা, আলফা আলফা কেটে গেল মাইনাস 2 হবে, মাইনাস 2 টা ওই পাশে পাঠিয়ে দিলাম। একবারে করে দিই, বুঝতে পেরেছো কি পারোনি? মনে রাখবে এটা, এটাও পরীক্ষা আসে। সেটা হচ্ছে x মাইনাস 1 বাই x যদি p দেওয়া থাকে তোমাকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার, বোঝা গেল? তাহলে মনে রাখবা p স্কয়ার প্লাস 2, এটা ডাইরেক্ট। যদি এটা দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট এটা বের করার রাস্তা কি? p স্কয়ার প্লাস 2, মনে থাকবে? এটা 1 স্কয়ার প্লাস 2 হয়েছে। হ্যাঁ, তার জন্য 1 স্কয়ার প্লাস 2 3 হয়েছে, বোঝা গেল? আর পরীক্ষা এরকমও থাকতে পারে x প্লাস 1 বাই x ইকুয়াল টু p, মানে এরকম এখানে প্লাস দেওয়া থাকতে পারে। তাহলে এখান থেকে বের করতে বলবে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার, তাহলে উত্তর হবে হচ্ছে কত বলো? p স্কয়ার মাইনাস 2। যদি এটা দেওয়া থাকে, যদি মাইনাস দেওয়া থাকে তাহলে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার হবে p স্কয়ার প্লাস 2, আর যদি প্লাস থেকে তুমি আসতে চাও তাহলে মাইনাস 2, কারণ ওখানে প্লাস 2ab আসবে, 2 ওই পাশে চলে গেলে মাইনাস 2 হবে। বুঝতে পেরেছো কি পারোনি? এটা বুঝতে পেরেছো এখান থেকে এটা কিভাবে আসলো? হোল স্কয়ার করে দিলাম দুই দিকে, a স্কয়ার প্লাস b স্কয়ার 1 বাই s স্কয়ার প্লাস 2ab, 2ab করলে কত হবে? 2ax, b হচ্ছে 1 বাই x, তাহলে কত হবে? 2 থাকবে প্লাস 2ab, ওই 2 টাকে ওই পাশে লিখেছি মাইনাস 2। তাহলে এটা মনে রাখবা, এটা মুখস্থ করতে হবে, এর পরের দিন এটা করবে, এইগুলোর উপর অঙ্ক করো। যেগুলো ডাইরেক্ট পরীক্ষা জিজ্ঞেস করে x - 1 বাই x দেওয়া থাকবে p, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার কত, তাহলে ডাইরেক্ট p স্কয়ার প্লাস, মাইনাস থাকলে a স্কয়ার প্লাস 2।
আর এখানে প্লাস থাকলে মাইনাস থাকবে, ঠিক আছে? তাহলে এখন সমস্যা তো খুব জটিল সমস্যায় পড়ে গেছি। আচ্ছা দেখো, আমি চাবি আজকে নিয়ে গিয়ে যেতে, হ্যাঁ চাবি টেবিলের উপরে থাকলো। তাহলে এখন দরকার কি দেখো, আলফা টু দি পাওয়ার 8 অবধি যেতে হবে, ঠিক আছে? এখন 4 অবধি দেখো, এটাকে স্কয়ার করলে 4 হবে, স্কয়ার করে দাও। তাহলে এটাকে স্কয়ার করে দাও, এখান থেকে স্কয়ার করছি, আলফা স্কয়ার প্লাস 1 বাই আলফা স্কয়ার, আলফা টু দি পাওয়ার 4। তাহলে কি হবে বলো দেখো, x প্লাস 1 বাই x p থাকলে x স্কয়ার প্লাস 1 বাই x p স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে স্কয়ার আছে, তাহলে স্কয়ার করলে কি হবে, p স্কয়ার মাইনাস 2, 9 মাইনাস 2 মানে 7। এটা অ্যাপ্লাই করে দিলাম, এটা শুধু ওখানে x আছে, এখানে x স্কয়ার উপরে অ্যাপ্লাই করে দিলাম। বুঝা গেল কি বললাম? তাহলে দুই দিকে স্কয়ার করো, তাহলে আলফা টু দি পাওয়ার 4 1 কে আলফা টু দি পাওয়ার প্লাস 2 থাকবে, ওই পাশে গেলে মাইনাস 2 হলে 7। বুঝা গেল? হ্যাঁ, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখানে x এর জায়গায় এখানে আলফা স্কয়ার আছে। এবার আলফা টু দি পাওয়ার 8 যখনই ডাবলে যাব তখন একই সূত্র হবে, আলফা টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই আলফা টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2 মানে কত হলো, 27 কে 49 মাইনাস 2 মানে 47। এটাই উত্তর হবে। কিভাবে? কারণ তুমি দেখো আলফা টু দি পাওয়ার 8 আর 1 বাই আলফা মানে মাইনাস বিটা, দেখো 1 বাই আলফা মানে মাইনাস বিটা, তাহলে কি হলো বলো? দেখো একটু বোঝার চেষ্টা করো, একটু কঠিন অঙ্কটা। দেখো আলফা মানে আলফা টু দি পাওয়ার 8 আর 1 বাই আলফা মানে কত বলো, 1 বাই আলফা মানে মাইনাস টু এর বেশি দিয়ে দাও, মাইনাস বিটা, তাহলে মাইনাস বিটা টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 47। তাহলে কত হলো বলো, আলফা টু দি পাওয়ার 8 প্লাস বিটা টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 47। বুঝছো কিভাবে বললাম? কঠিন অঙ্ক, কিছু করার নেই, 2-4 বার প্র্যাকটিস করতে হবে, 2-4 বার 10 বার। তাহলে মনে রাখবা, এটা সবসময় মনে রাখবে এটা। তাহলে এটা যদি মনে রাখতে পারো তাহলে এই অঙ্ক ইজিলি হয়ে যাবে। ওটার উপর ওটা ওই চ্যাপ্টারটা পড়িয়ে দিয়ে এটা করালে তোমরা আরো ভালো বুঝতে পারবে। বুঝা গেল আমি কি বললাম? আপাতত মনে রাখো ওই চ্যাপ্টারটা যখন করাবো না তখন এগুলো ইজি হয়ে যাবে। এটাকে কি অ্যাপ্লাই করলাম, ইজি হয়ে যাবে। আপাতত টুকে রাখো, আর এই দুটোকে মাথায় রেখে এটা যখনই দেখো আমি বললাম সব বুঝতে হবে। আমি তোমাদের এখানে একটা জিনিস বুঝিয়ে দেব, টুকা অঙ্ক টুকাটা তো হয়ে গেছে, এই সূত্রটা অ্যাপ্লাই আমি তোমাদের বুঝিয়ে যাচ্ছি। এই সূত্রটা অ্যাপ্লাই তোমাদের একটু বুঝিয়ে দিই, তোমাদের একদম ক্লিয়ার হবে। আমি বললাম x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5 4, এটা বললাম। আমি তোমাকে বললাম s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার কত হবে, s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার কত হবে বলতে পারবে? হ্যাঁ 14, এই তো হয়ে গেল। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 কত হবে? তাহলে এটার আবার স্কয়ার হয়েছে না, স্কয়ার হলে কি হয় -2, 14 স্কয়ার -2 মানে কত হবে, 14 স্কয়ার মানে 196 -2 মানে 194। x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 আবার করলে কি হবে বলো, কারণ x টু দি পাওয়ার কে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, এটাকে স্কয়ার করলে এটা হচ্ছে, তাহলে 194 স্কয়ার কি হবে বলো, -2। কিন্তু whereas যদি এরকম না থাকে, এরকম থাকে x টু দি পাওয়ার -1 বাই x ইকুয়াল টু 4, তাহলে কি হতো, তাহলে আমাকে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার বের করে দাও। হ্যাঁ মাইনাস দাও, হোল স্কয়ার প্লাস কত হলো বলো। এবার x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 করো, এবার কি হবে বলো দেখি, এবার করলে কি হবে, এবার প্লাস একটাই পড়বে সূত্র, কারণ এখানে মাঝখানে তো প্লাস চলে এসেছে না, প্লাস একটাই সূত্র পড়বে। তাহলে কত হলো বলো, ps মানে 324 মাইনাস 322, এগুলোই অ্যাপ্লাই করছে। বুঝেছো কি বোঝনি? বুঝেছো? তাহলে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আমি একটু লিখে দিই, এই যে আমি তোমাদেরকে 4-5টা ইম্পর্টেন্ট ফর্মুলা লিখে দিচ্ছি, এটা মুখস্থ করো, ঠিক আছে? 1 x মাইনাস 1 বাই x যদি p থাকে, তাহলে এখান থেকে আমি s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার পাবো। সেটা কি হবে বলো, p স্কয়ার কি হবে বলো, প্লাস মাইনাস থাকলে প্লাস, আর x প্লাস এর পরের দিন এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে,
x প্লাস p যদি থাকে তাহলে x স্কয়ার প্লাস 1 মানে দুই পাশে স্কয়ার করে দিলে এটা পাওয়া যায় এমন কোনো কঠিন জিনিস না। তাহলে কি হবে বলো p স্কয়ার মাইনাস হলো এরপরে এই দুটো আপাতত মনে রাখো এরপরে ইম্পর্টেন্ট হবে পরের দিন যেদিন উদাহরণ করাবো সেদিনই বুঝিয়ে দেবো ঠিক আছে ক্লাসটা বড় হবে নাও। কোশ্চেন দেখেছো কোশ্চেন দেখে আমরা একটু পরেরটা করি কি বলছো কোশ্চেন দেখে বলো পরেরটা করি করবই তো পরগুলো তো আরো কত আসবে পরীক্ষা আসবে গ্রুপ দিতে পারবে এটা এই কোশ্চেন এই দুটো কোশ্চেনের মধ্যে প্রথম 5টা কোশ্চেন করাবো 5টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ওভারঅল সাইজ কি বলছো এটা ওভারঅল সাইজ হ্যাঁ আমি যা পড়ালাম অ্যাডভান্সের বাইরে আসবে না। যদি আসে না আমাকে বলবে যে এই কোশ্চেনটা চলে আসতে হবে কারণ আমি ওগুলো কোশ্চেন দেই না নিলাম এখন যদি আমি একটা সহজ অঙ্ক করাতাম তোমরা সবাই বুঝে যেতাম বাইরে গিয়ে বলতাম হ্যাঁ সব বুঝে গেছি নামও করতাম না আমি বুঝতে পারি না যে একটা স্যারের স্ট্র্যাটেজি কি হতে পারে ছাত্রদের কাছ থেকে নাম পড়াতে আমি জানি তো বেশিরভাগ উইক খালি ওই আছে ম্যাথে আর এই আছে সায়েন্সের আর মোটামুটি নার্সিং মোটামুটি ভালো আচ্ছা দেখো এটার বীজ দুটি খুব সহজ অঙ্ক কিচ্ছু নেই অঙ্কের মধ্যে কি দেওয়া আছে সমীকরণটা দেখো কি বলেছে সমীকরণটা এখানে সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে p s স্কয়ার মাইনাস qx প্লাস r ইকুয়াল টু 0 এই কোশ্চেনটা দেওয়া আছে বলো এখানে এটা একটা দ্বিঘাত সমীকরণ প্রথমে বলো এটা একটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণটার ভেরিয়েবলটা কি x আমরা সাধারণত স্মল x ধরি এখানে ক্যাপিটাল x দেওয়া আছে ঠিক আছে বড় হাতের x দেওয়া আছে আর কোএফিসিয়েন্ট গুলো তো বুঝে গেছো p q r আর বীজ দুটো বলে দিয়েছে কত বলো a এবং b বুঝা গেল তাহলে আমাকে বলো a প্লাস b কি হবে কিউ বাই পি হ্যাঁ মাইনাস b বাই a তাহলে মাইনাস b এখানে মাইনাস সূত্রে এখানে মাইনাস থাকার জন্য মানে দুটো প্লাস হয়ে যাবে হবে কত বলো q বাই এখানে আমার মাইনাস কে প্লাস করে দিলাম অবাক হয়ে যাবে না সূত্রে মাইনাস b বাই আছে তাহলে b তো এখানে মাইনাস q তাহলে প্লাস হয়ে যাবে আর ab কত হবে বলো ab r বাই p এবার তোমাকে জিজ্ঞেস করেছে কি 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 বের করতে এই জিনিসটার মান বের করতে হবে এই জিনিসটার মান দেখি কত হবে 1 বাই a স্কয়ার 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার আচ্ছা প্লাস এটার সাথে বের করতে বলেছে a বাই b প্লাস b বাই a ঠিক আছে এখান থেকে a স্কয়ার b স্কয়ার কমন এই লসাগু না a স্কয়ার b স্কয়ার লসাগু নিলে কত হবে বলো a স্কয়ার প্লাস b স্কয়ার বুঝেছো কেন হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এই পাশের b স্কয়ার b স্কয়ার a স্কয়ার এটা আগে নিলাম আর a স্কয়ার স্কয়ার b স্কয়ার এটা বুঝেছো ভাই লসাগুটা বুঝেছো কি এটা লসাগু করলাম a স্কয়ার b স্কয়ার কমন নিলাম মানে সাজিয়ে লিখেছি b স্কয়ার প্লাস a স্কয়ার হতো a স্কয়ার প্লাস b স্কয়ার লিখেছি একই ব্যাপার আর এখানে যদি আমি করি তাহলে কি হবে ab নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার এবার আচ্ছা এখান থেকে কি কমন নেওয়া যায় বলো তো দুটোর উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিলাম আর এখান থেকে ab কমন নিলাম এখানে তাহলে পড়ে থাকলো কি থার্ড ব্র্যাকেটের মধ্যে উপরে পড়ে থাকলো 1 আর নিচে একটা ab
ab আর প্লাস 1 প্লাস 1 ab প্লাস 1 এটা পড়ে দাও সবাই এগ্রি করছো কি করছো না কারণ পুরোটাই তো কমন নিয়ে নিয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে পড়ে থাকলো উপর থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিয়ে নিয়েছি তাহলে উপরে এক পড়ে থাকলো আর নিচে থেকে দুটো ab স্কয়ার ছিল ab কমন নিয়ে নিয়েছি একটা ab আর এখান থেকে সব নিয়ে নিয়েছি তাই একটা হলো ঠিক আছে এখন দেখো a প্লাস b জানি ab তো জানি ab তো এখানে বসিয়ে দিতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার জানলে হয়ে গেল বুঝে গেল এবার a স্কয়ার প্লাস b স্কয়ার জানার চেষ্টা করি a স্কয়ার প্লাস এখান থেকে আমি এখান থেকে বলো এইটাকে যদি আমি স্কয়ার করে দেই দুই দিকে তাহলে কি হবে a স্কয়ার তোমরা চাইলে আলাদা করে জায়গায় নিয়ে গিয়ে স্কয়ার করে দেখতে পারো আমি একবার করছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab is equal to q স্কয়ার বাই কি বলো a স্কয়ার আচ্ছা ab এর মান তো আমি জানি r বাই p এখানে বসিয়ে দেব a স্কয়ার প্লাস b স্কয়ার equal to q স্কয়ার প্লাস p স্কয়ার minus 2ab ab এর মান বসিয়ে দিচ্ছি minus 2r বাই এসব বুঝতে পেরেছো কি বললাম আরে 2ab টাকে ওই পাশে নিয়ে গেলাম ওই পাশে গেলাম -2ab হয়ে গেল ab এর জায়গায় এই যে r বাই p বসিয়ে দিলাম বুঝতে পেরেছো এবার এই লাইনটা এই লাইনটা বুঝতে পেরেছো সবাই একবারে লিখছি বুঝতে পেরেছো a স্কয়ার প্লাস b স্কয়ার এই 2ab টাকে ওই পাশে নিয়ে গেছি -2ab ab এর জায়গায় যে ab বসিয়ে দিয়েছি 2r বাই আচ্ছা এবার a স্কয়ার প্লাস b স্কয়ার কোন বসাতে হবে আচ্ছা আরেকটু ছোট করে নিই এখান থেকে p স্কয়ার কমন p স্কয়ার আমি লসাগু নিতে পারি p স্কয়ার লসাগু নিতে পারি তাহলে q স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস 2p হ্যাঁ তাহলে এবার বসাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় বসাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় বসাচ্ছি q স্কয়ার মাইনাস 2pr বাই p স্কয়ার বাই ab বাই কি ছিল ab ab এর মান কত বলো r বাই p তাহলে নিচের r বাই p উল্টে যাবে আমি এখানে একবারে করে দিচ্ছি নিচে কি বসবে বলো ab বসবে তো নাকি ab মান কত বলো r বাই p নিচে তাহলে উল্টে যাবে p বাই আর 1 বাই ab ab এর মান কত বলো r বাই p তাহলে 1 বাই ab হবে p বাই r প্লাস এবার দেখো মিলবে এখনই মিলে যাবে p p কেটে দাও p এখানে p থাকলো q স্কয়ার মাইনাস 2pr বাই pr আর এখানে গুণ করো r লসাগু নাও r ইনটু p প্লাস r দেখো মিলে গেছে কোন অপশনটা হয়েছে দেখো তো q স্কয়ার মাইনাস 2pr ইনটু p প্লাস r বাই কত বলো pr ঠিক আছে বাড়তে পড়ো এরকম অঙ্ক আসে এসছে তো मुझे क्लियर হচ্ছে আচ্ছা ঠিক আছে
এটা বাড়িতে চেষ্টা করবো, ঠিক আছে? এটা বাড়িতে চেষ্টা করবা। আচ্ছা চলো এটা আমি করে দিচ্ছি, তারপরে ওটা একটা দ্বিঘাত সমীকরণের বীজ বলে দিয়ে দেবো পর কোশ্চেন। কি বলেছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 5 প্লাস 3 রুট 3। বুঝা গেল? একটি বীজ 5 প্লাস 3 রুট 3। এই কোশ্চেনটা এসেই বল পরীক্ষা। এইবার হ্যাঁ, এই যে 47টা সেক্টর কোশ্চেন আমার দেখা হয়ে গেছে, দেখলাম এই কোশ্চেনটা আছে। এনটিপিসি হ্যাঁ, এই যে সব পরীক্ষার কোশ্চেন আগে দেখে নিয়ে আছে। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ কত হলো বলো? 5 প্লাস 3 রুট 3। তাহলে একটি বীজ দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের আমার সামনে সামনে লেখো, সমীকরণের একটি বীজ কত? সমীকরণের একটি বীজ কত বলো? সমীকরণের একটি বীজ কত? 5 প্লাস 3 রুট 3। 5 প্লাস 3 রুট 3। তাহলে একটি বীজ 5 প্লাস 3 রুট 3। তাহলে অন্য বীজটা কত হবে কে বলতে পারবা? শোনো, একটা বীজ যদি অমূলদ সংখ্যা দেওয়া থাকে 5 প্লাস 3 রুট 3, অন্য বীজটাও তুমি জেনে যেতে পারো। মনে করো যদি এটাই আলফা হয়, একটা বীজ তো তোমার আলফা, তাহলে বিটাও তুমি বলে দিতে পারবে কত? 5 মাইনাস রুট 3। মনে থাকবে? 3√3 হবে। হ্যাঁ, 5 প্লাস 3 রুট 3। তো আরেকটা বীজ হয়ে যাবে কত বলো? 5 মাইনাস 3। খালি অমূলদটার সামনে মাইনাস দিতে বা অন্য বীজটাও পেয়ে যাবে। তাহলে দুটো বীজ জেনে গেলাম, বুঝছো? দুটো বীজ জানা হয়ে গেল সমীকরণে। বলেছে তাহলে এটার মান কত? ABC এর মান দরকার। আচ্ছা, এই দুটো বীজকে কাজে লাগিয়ে আমি একটা সমীকরণ তৈরি করতে পারবো। দুটো বীজ জানা থাকলে কি করে সমীকরণ তৈরি করতে হয়? প্রথমে আলফা প্লাস বিটা বের করতে হয়। তাহলে আলফা প্লাস বিটা বের করো। তাহলে 5 প্লাস 3 রুট 3 আর প্লাস 5 মাইনাস 3 রুট 3। তাহলে প্লাস 3 রুট 3 মাইনাস 3 রুট 3 কেটে গেল, থাকলো কত বলো? 10। আর আলফা বিটা কত? দুটোকে গুণ করতে হবে। 5 প্লাস 3 রুট 3 ইনটু 5 মাইনাস 3 রুট 3। তাহলে এটা গুণ যদি করি তাহলে এটা a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে 25 মাইনাস b স্কয়ার করলে কত হবে বলো? 3 এর স্কয়ার 9 আর রুট 3 এর স্কয়ার 3, 3 9 27। তাহলে কত আসবে বলো? মাইনাস 3 এর স্কয়ার করলে 9 আর রুট 3 স্কয়ার করলে 3, তাহলে 3 9 27। তাহলে আমি আলফা প্লাস বিটা জেনে গেছি আর আলফা বিটা জেনে গেছি। অতএব সমীকরণের, তাহলে সমীকরণটি কত হবে বলো? অতএব দ্বিঘাত সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা, তার সমীকরণ কি হবে? অতএব দ্বিঘাত সমীকরণটি হবে, এগুলো তো অঙ্ক, দ্বিঘাত সমীকরণটি হবে দেখো, গ্রুপ ডির অঙ্ক যদি তোমাকে পারতে হয় তাহলে বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। বাস্তব জিনিসটাকে ফিল করেই তোমাকে অঙ্ক পারতে হবে, কিছু করার নেই। তুমি সহজ সহজ অঙ্ক দিয়ে এগুলো আসবে, দেখে নিও। s স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x, তাহলে মাইনাস 10x প্লাস আলফা বিটা, তাহলে মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কি হয়? s স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 হয়। তাহলে s স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে 10x আর প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। আলফা বিটার মান তো -2, তো -2 এখানে সূত্রের জন্য, আর এখানে তো -2 বেরিয়ে দিল সেই জন্য।
এটা হলো তোমার সমীকরণ, কিন্তু না কোশ্চেনের সমীকরণ এটা দেওয়া আছে, তাহলে এটার সঙ্গে এটাকে টেলি করে a b c এর মান বের করে ওখানে বসে টেলি মানে কম্পেয়ার করে, ঠিক আছে? তাহলে a এর মান কত হবে বলো 1, b এর মান কত হবে বলো -10, c এর মান কত হবে বলো c এর মান -2। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পেতে হবে। এবার আমাকে বের করতে বলেছে এটা মান, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাই কি আছে বলো a প্লাস b প্লাস c। তাহলে a স্কয়ার কত a স্কয়ার 1, b স্কয়ার কত 100, c স্কয়ার কত 4, তাহলে 105 উপরে থাকবে দুটোতেই আছে বাই a প্লাস b প্লাস c, তাহলে 1 -10 মাইনাস 2 আর c এর মান -2, তাহলে কি হলো উপরে 105 আর নিচে কত হলো বলো -12 থেকে 1 বাদ -1। সি নম্বর কারেক্ট आंसर। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে বীজ দুটো তো একটা বীজ বলে দেব অন্যটা জেনে যাব আলফা প্লাস বিটা বের করে সমীকরণটা নির্ণয় করব, দুটোকে কম্পেয়ার করব, a b c পেয়ে যাব, ওটা ওখানে বসিয়ে দিলেই আমরা এটা পেয়ে যাব। বুঝা গেল কি বললাম? নেক্সট এটা বাড়িতে ট্রাই করবা, নালে পরের দিন করে দেবো, ঠিক আছে? আজকে নতুন চ্যাপ্টারটা শুরু করি, এটাও বাড়িতে ট্রাই করবা। দ্বিঘাত সমীকরণ সবগুলো দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার আমি করে দিয়েছি, কঠিন অঙ্ক নাও পারতে পারো হয়তো, এই বইটা থাকলে বইটা একটু দেখে নেবা সলভ কিভাবে করেছে, চেষ্টা করবা, না পারলে আমি অবশ্যই করে দেবো দুটো কঠিন অঙ্ক। এটাও একটা বীজ বলে দিয়েছে, অন্যটার বীজ দ্বিঘাত সমীকরণে, এটাও করবা, বইতে দেওয়া আছে, হ্যাঁ বইটা দেখে নেবা সলভ কিভাবে করেছে, না পারলে আমি করে দেবো। তারপরে বীজ দ্বয়ের পার্থক্য, এটাও করবা। ঠিক আছে, নেক্সট এটাও করবা দ্বিঘাত সমীকরণে, এগুলো সেই লেভেলের অঙ্ক, ঠিক আছে? এটা করবা। চারটা কঠিন অঙ্ক তোমাদের বাড়িতে দিয়েছি, এর পরের দিন দুটো করাবো, তারপর দিন দুটো করাবো, চারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? যে তিনটা পড়ে দিলাম ওই তিনটা কিন্তু প্র্যাকটিস করবা, যেগুলো আগের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা, বুঝতে পেরেছো কি বললাম? বলছে ক্রমিক দুটি সংখ্যার গুণফল 1980, পরপর দুটো সংখ্যার গুণফল হচ্ছে 1980, তাহলে ছোটটি কত? হ্যাঁ, পরপর দুটো সংখ্যার গুণফল আসে, তাহলে একটা সংখ্যাকে তুমি x মনে করো, তাহলে পরের সংখ্যাটা কত হবে বলো? পরপর দুটো মানে কি 2 3 4, তাহলে তারপরটা এক বেশি x প্লাস 1, তাহলে x প্লাস 1 ইকুয়াল টু কত হবে বলো 1980। তাহলে কত হলো বলো s স্কয়ার প্লাস x মাইনাস 1980। তাহলে এটা একটা কি সমীকরণ আমাকে কেউ বলতে পারবা? দ্বিঘাত সমীকরণ। সেই কারণে এই চ্যাপ্টার দিয়েছি, কারণ এটা দ্বিঘাত সমীকরণ সলভ করে x এর মান বের করতে হবে। বোঝা গেল কি বললাম? এবার 1980 কে এমন ভাবে ভাঙতে হবে যেন তুমি কি পাও বলো 1 পাও। আচ্ছা আমাকে ভালো করে শোনো, আমি করার অ্যাপ্রোচ শিখিয়ে দিচ্ছি। দুটো সংখ্যার গুণফল 1980, ছোটটা তোমাকে বলে দিয়েছে ছোট সংখ্যাটি কত হবে, তার মানে উত্তরে যেটা দেওয়া আছে সেটা ছোট সংখ্যা দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটা এক বেশি হবে, তাহলে ছোট সংখ্যাটা 34, তাহলে বড় সংখ্যাটা 35 হবে। দেখি তো গুণ করে দেখি তো 1980 আসছে 4 5 20 শূন্য থাকলো 2, 3 5 15 আর 12 27, আর 2 29 9 8 হলো 2, 3 3 9 আর 2 11, 1190। এটাতে आंसर হতে পারে না 44 দেখবা, এটার সঙ্গে একটু অপশন দেখে বলে দিয়েছো তুমি, অপশন দেখে বলেছো না 44 এর সঙ্গে ছোটটাকে 44 হলে বড়টা 45 হবে, দুটোকে গুণ করে দেখি 4 5 20 শূন্য থাকলো 2, 4 5 20 8 16 36 আর 38 আর 8 থাকলো 3, 1980।
তাহলে এটাই হবে आंसर এটাকে সলভ করার চেয়ে ওটাই মনে হচ্ছে বেটার বুঝতে পারছো অপশনগুলো করা আদারওয়াইজ তোমাকে মিডল টার্ম করতে হবে বুঝলে মিডল টার্ম মানে মিডলে যে টার্মটা আছে সেটাকে ফ্যাক্টর করতে হবে মিডলে যে টার্মটা আছে তার কোএফিসিয়েন্ট 1 1980 কে ভেঙে 1 বানাতে হবে বুঝা গেল মানে 1980 কে উৎপাদক বিশ্লেষণ করে 1 বানাতে হবে গুণ করে করে ওটা খুঁজে পাচ্ছে বরং এটাই বেটার বুঝা গেল আমি কি বললাম কিন্তু দ্বিঘাত অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণকে সলভ করে বের করতে হয় তাই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে অঙ্ক এটা ঠিক আছে বুঝেছো কি বুঝেনি না বলো এবার বৃহত্তমটা বলে দিয়েছি বলেছে বৃহত্তম পূর্ণ সংখ্যাটি হলো কত তার মানে বৃহত্তমটা তোমাকে নির্ণয় করতে বলেছে তার মানে এগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বৃহত্তম সংখ্যা এর মধ্যে যে কোনো একটা হবে তাহলে ক্রমিক তারপরে ছোটটা দিয়ে গুণ করে দেখো যে ওটা আসছে কিনা 782 এই নম্বরটা গুণ করে দেখো এই নম্বরটা কি চলে আসে তাহলে এখানে আমি 6 দিয়ে 86 দিয়ে গুণ করব দেখি তো আসছে কিনা 86 দিয়ে মিলে শুধু এত 4 48 আর 56 100 আর 4 104 এর 4 হলো 10 864 আর 54 মিলে গেছে तो 48 আর 4 এ 52 আছে 54 পড়েছে 6টা 48 আর 56 আচ্ছা আচ্ছা আর গুণ করব আমি একবার করছি তার জন্য ভুলে গেছে গুণ করে দেখবে এটাই आंसर ঠিক বুঝছো কি বললাম বুঝছো তোমাকে হবে না সবকে ভুলে আসে আর নাহলে সলভ করতে হবে যে বেশি কিছু না এটা পরীক্ষা আছে দ্বিঘাত সমীকরণের যাবতীয় যা 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 যে পরীক্ষা এসেছে সব আমি নিয়েছি এগুলো করলে আর কোনো পরীক্ষার বাইরে আসবে ঠিক আছে বলেছে এখান থেকে তুমি x এর মান সলভ করে বলো কি হবে এখান থেকে x এর মান সলভ করে তোমাকে দেখতে বলেছে x এর মান কি হবে রাইট x এর মান কি হবে বের করো তাহলে 1/x + 1 by 2/x + 5 equal to 1/2 তাহলে এখান থেকে আমি x লসাগু নিয়ে নিই x + 1 x + 5 x + 1 কেটে গেল x + 5 2x + 2 2x + 2 is equal to half সবাই বুঝেছো কিভাবে করলাম তাহলে এখানে নিচে গুণ করে দাও s² গুণ করলে হবে কত 6x একবার গুণ করছি হ্যাঁ 5 1 থেকে 5 গুণ করলে আর উপরে করলে হচ্ছে 3x plus 7 is equal to plus 7 equal to half তাহলে এখান থেকে s² plus 6x plus 5 equal to 6x plus 14 উফ সুন্দর কি যে শান্তি পেলাম কেন বলো তো না 6x 6x কেটে যাবে তাই তাহলে s² কত হবে বলো 5 ওইদিকে চলে গেলে 9 তাহলে x কত হবে বলো x √9 সব সময় রাখবা দ্বিঘাত সমীকরণ √9 দ্বিঘাত সমীকরণের দুটো পিস থাকে তাহলে এই হিসাবে বেরোলো 3 বেরোলো একটাই বেরোলো তার জন্য এখানে কি দিতে হবে বলো প্লাস মাইনাস তোমরা এখনো পর্যন্ত জানতেই না এখানে কেন প্লাস মাইনাস দেওয়া বুঝা গেল তোমরা জানতে রুট করলে প্লাস মাইনাস দেওয়া হয় রুট করলে প্লাস মাইনাস দেওয়া হয় কেন দেওয়া হয় কারণ যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটো বীজ তুমি যদি শুধু রুট নাও একটা বীজ বেরোবে এটা কি বলে সম্ভব দ্বিঘাত সমীকরণ দুটো সমাধান বেরোবে না তার জন্য প্লাস মাইনাস না হয় একটা +3 একটা -3 তাহলে কি হবে বলো প্লাস
বুঝেছ? সিমিলার ওয়েতে এই কোশ্চেনটা দেওয়া আছে, একদম সেম কোশ্চেন, বোঝা গেল? সেম কোশ্চেন দেওয়া আছে, তুমি এই কোশ্চেনটা বাড়িতে করবা হোম টাস্ক। এখানে সেই x * x + 1 লসাগু নিবা, উপরে গুণ করবা, দিয়ে দ্বিঘাত সমীকরণ বেরোবে একটা, সেখান থেকে সলভ করে তোমাকে বের করতে হবে। বুঝা গেল? আগেরটার মতই। বুঝেছো কি বললাম? এটা করো, এটাও বিসিএস এসেছে। এই চ্যাপ্টার থেকে বিসিএস এর কোশ্চেন আসবে প্রত্যেকবার মেন্স। বলেছে সমীকরণের বীজগুলি নির্ণয় করো, তার মানে x এর মান বের করতে বলেছে, সলভ করে x এর মান বের করো। p plus q plus x is equal to 1 by p plus 1 by q minus plus 1 by x। শুধুমাত্র দেখো x গুলোকে বাঁ দিকে রাখি আর অন্য যেগুলো আছে সব ডান দিকে রাখি, যুক্ত টার্মগুলোকে, তাহলে 1 বাই x টাকে এই পাশে নিয়ে চলে আসে। 1 বাই p প্লাস q প্লাস x, ছোট হাতের q দেওয়া আছে, ছোট হাতের q মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 1 বাই p। এটাকে লব্ধগুলো হবে না ডাইরেক্ট? বড় আছে হবে, তাও হবে, এবার দেখে লিখতে হবে। x into p plus q plus x, p plus q plus x, তাহলে p plus q plus x কেটে গেল, x minus x কেটে গেল, থাকলো কি করে x মাইনাস p মাইনাস এটা থাকলো, তাহলে সেটাকে মাইনাস গুণ করতে হবে, মাইনাস q মাইনাস x, আর এখান থেকে p plus q লসাগু নিয়ে নিলাম, তাহলে থাকলো কি করে p কেটে গেল, q plus p মানে অ্যাকচুয়ালি p plus q। বুঝছো সবাই? p plus q plus p ওটা মানে আগে পরে লিখেছি p plus q, সুন্দর লাগাচ্ছে সবাই, বুঝেছো এই অবধি? তাহলে প্লাস x মাইনাস x কেটে গেল, উপর থেকে মাইনাস কমন নাও, p plus q বাই p plus q plus x is equal to p plus q by pq। ওই এক্সট্রা নিচের এক্সট্রা কোথায় গেল? x তাহলে এটা কেটে দিলাম, থাকলে কি পড়ে minus 1 by x into p plus q plus x equal to 1 by pq। তাহলে এবার কোনাকুনি গুণ করি, x into p plus q, তোমাদের জন্য ধীরে ধীরে করছি, নাহলে আমি 4-5টা করে স্টেপ জানতে দিতাম। p plus q plus x is equal to minus pq হলো। এবার x দিয়ে গুণ করে দিতে হবে, px plus qx plus s স্কয়ার আর মাইনাস p q টাকে দিয়ে দিতে আসলাম, প্লাস pq is equal to 0।
এবার এই দুটোকে পাশাপাশি আনো s স্কয়ার আর px s স্কয়ার প্লাস px এই দুটোকে পাশাপাশি আনো আর qx প্লাস pq এই দুটোকে পাশাপাশি আনো ইকুয়াল টু 0 হলো। এবার এখান থেকে x কমন নাও x into x plus p plus q কমন নাও x into plus p হলো। এবার x plus p কমন নাও x plus p কমন নাও into x plus p is equal to 0 অতএব x equal to কত করে হলো minus p আর q is equal to কত করে হলো minus p। এটার কোনো কিন্তু শর্টকাট নেই, কোথায় পাবো না, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমার সব দিকে সব কিছু করা হয়ে গেছে। কোনটা শর্টকাট আছে, কোনটা শর্টকাট নেই। হ্যাঁ মাইনাস পি মাইনাস ঠিক আছে। নেক্সট এবার আমাদের যে এখন যে চ্যাপ্টারটা শুরু করব দ্বিঘাত সমীকরণ। মোটামুটি প্রথম দিন ইজি অঙ্কগুলো করে দিয়েছি, কনসেপ্ট করে দিয়েছি। আজকে বেশ কঠিন কঠিন অঙ্ক করলাম, দুই চারটা তোমাদের প্র্যাকটিস দিলাম। ওগুলো যেগুলো করলাম সেগুলো তো করতেই হবে 3-4 বার করে, আর যেগুলো নতুন নতুন দিলাম চেষ্টা করবা তোমরা তোমাদের মধ্যে 4-5 জন আছে যেগুলো অঙ্কগুলো করতে পারো, বুঝতে পারলে? আর চাও যদি না পারো বইটা তো আছে, বইটা দেখবা কিভাবে করা আছে, দেখবা কিভাবে করার চেষ্টা করবা। না পারলে পারবা তো নাই, তাও আমার রেসপন্সিবিলিটি, আমি প্রতিদিন দুটো দুটো করে করে দেবো, ঠিক আছে? তো আজকের চ্যাপ্টার আমরা এখন নতুন চ্যাপ্টার শুরু করব বন্ধুগণ। আমরা এখন নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? আমরা এতদিন অবধি কি চ্যাপ্টার পড়েছিলাম বলো? এতদিন অবধি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়েছিলাম। আজকের চ্যাপ্টারের নাম দ্বিচল বিশিষ্ট। আমি উল্টো দিক থেকে কিন্তু তোমাদের সিলেবাসে উল্টো দিক থেকে পড়িয়েছি কিন্তু, আমি বুঝতে পেরেছো? লাস্টের চ্যাপ্টার আগে পড়িয়েছি, সেকেন্ডের চ্যাপ্টার আর এরপর দিন ফার্স্টের চ্যাপ্টার পড়া। যে তিনটা চ্যাপ্টার আছে কিনা কম্বাইন্ডেড সিজিওলজি, তিনটা চ্যাপ্টার আছে আজ। লাস্টের চ্যাপ্টারটা আগে, এখন 2 নম্বর চ্যাপ্টার উল্টো দিক থেকে শুরু করছি। তাহলে দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। একঘাত সমীকরণ চ্যাপ্টারের নাম। দ্বিচল বিশিষ্ট মানে কি বলতো দেখি, পারবে না? দুটো চলরাশি থাকবে, x ও থাকবে y ও থাকবে, কিংবা a থাকবে b থাকবে, মানে আলটিমেটলি দুটো চলরাশি থাকবে। আর একঘাত মানে কারোর মাথায় স্কয়ার থাকবে। বুঝা গেল আমি কি বললাম? সাপোজ মনে করো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিলাম, 2x plus 3y equal to 0। এটা একটা দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ, ঠিক? দুটো চলরাশি আছে আর ঘাত সবার এক আছে, হলো। আরেকটা দিলাম 2x plus 3y plus 4 equal to 4। এটাও এক জিনিস, কনস্ট্যান্ট থাকতে পারে। তখন কনস্ট্যান্টটাকে জেনারেলি ওই সমান সমান ওই পাশ থেকে নিয়ে এনে এই পারে লেখা হয় আর ইকুয়াল টু 0। এইভাবে ইন জেনারেলি এটাকে রিপ্রেজেন্ট করা হয়। আমরা সাধারণত সমান সমান ওই পাশে রাখি না, ইকুয়ালস টু ওই পাশে রাখি, সাধারণত ইকুয়ালস টু ওই পাশে রাখি, কিন্তু এইভাবে এক্সপ্রেস করা হয়। সাধারণ ফর্মটা কেন মানে ইন জেনারেল, যেমন ওটার যেমন ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। বুঝা গেল আমি কি বললাম? এটা হচ্ছে c ইকুয়াল টু 0। যেখানে চলরাশি হলো, চলরাশি দুটো, একটা হচ্ছে x
চলরাশি দুটো, চলরাশি দুটো, দুটি, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। আর a b c কি, এগুলো কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, মানে সংখ্যা, কোন একটা সংখ্যা দেওয়া থাকে, তার মানে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি, ধ্রুবক। ধ্রুবক বা ইংলিশে যাকে বলা হয় কনস্ট্যান্ট, ধ্রুবক বা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট গুলো কি কি বলো? স্যার সিটাকে কনস্ট্যান্ট বলেছি। সি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক, রাইট। আর ওগুলো সহগ বলে। আর ওগুলো হচ্ছে x এর সহগ আর হচ্ছে y এর সহগ, কোএফিসিয়েন্ট অফ x এন্ড কোএফিসিয়েন্ট অফ y। বুঝা গেল আমি কি বললাম? আচ্ছা, প্রথমত এগুলো জিনিস, মানে এটা প্রথমে এগুলো এটা লেখো, তার দুটো উদাহরণ নাও, তখন তো মোটামুটি বোঝা যাবে চল কি সমীকরণটা কি বলতে চেয়েছে। নেক্সট একটা জিনিস বোঝার চেষ্টা করো। আচ্ছা, তোমাদের আমি কোঅর্ডিনেট জিওমেট্রিতে শিখিয়েছি, কি শিখিয়েছি বলো? এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রিতে একটু একটু। এগুলো সব কি, একচল বিশিষ্ট, সরি দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ, সব হচ্ছে সরল রেখা, সব সরল রেখা। বুঝা গেল? এটা একটা সরল রেখা। কেমন সরল রেখা? ধরো 2x 3y ইজ ইকুয়াল টু কত বলো? 0 তো, বা এটার কথাই নেই, এটা ইকুয়াল টু 4 তো, তাহলে x বাই 2/4 মানে x বাই 2, মানে 4টাকে এই পাশে নিয়ে চলে আসলাম, y বাই এটা নিয়ে চলে আসলাম 4/3 ইকুয়াল টু 1। এইভাবে যদি ডিফারেন্ট করো তাহলে তুমি এখানে একটা সরলরেখা পেয়ে যাবে। এটা যদি তোমার গ্রাফ হয়, গ্রাফ হয়, তাহলে x থেকে কত বিন্দুতে ছেদ করবে? 2,0 বিন্দুতে, 1 2 2,0 বিন্দুতে ছেদ করবে। আর y কে কত বিন্দুতে ছেদ করবে? 4/3, 1, মানে 1 এর থেকে একটু বেশি, মানে এখানে এটা হচ্ছে 0,4/3। এটাকে এইভাবে করবে, এটা হচ্ছে তোমার সমীকরণ। কিংবা তুমি ছোটবেলায় যেরকম করেছো এরকম করতে পারো। কেমন করেছো? 2x 3y = 4, তাহলে এখান থেকে তুমি y এর মান বের করেছো বা x এর মান বের করেছো, y এর মান বের করেছো, ধরো 4 - 2x/3, তারপর এখানে x এর মান পুট করে এগুলো এখানে x এর মান পুট করে y এর মান পেয়েছো, x এর মান পুট করে y এর মান পেয়েছো। x এর মান যদি 0 বসাও, তাহলে x এর মান যদি, সরি x আর y, x এর মান যদি 0 বসাও তাহলে y এর মান কত হবে? 4/3। দেখো x এর মান যদি 0 বসাও, y এর মান 4/3। তারপরে x এর মান যদি 2 বসাও, 2 2 4, y এর মান 0। দেখো x এর মান 2 বসালে y এর মান 0। তারপর আরেকটা বিন্দু বসাও, হচ্ছে x এর মান 1 বসাও, x এর মান 1 বসালে কত হবে বলো? 2/3। তারপরে এই বিন্দুগুলোকে তুমি যদি একটা গ্রাফের উপর প্লট করো, সেগুলোকে যদি টানো তাহলে একটা সরলরেখা হয়ে যাবে। ছোটবেলায় পড়েছো না? পড়েছো কি পড়োনি? তার মানে এগুলো হচ্ছে সরলরেখা। এবার তোমাকে আমি দুটো সরলরেখা দেখো, ঠিক আছে? দেখে নাও একটু জিনিসটা বুঝতে পারছো। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? এবার তোমাকে আমি দুটো সরলরেখা দেব। আচ্ছা, এবার এটা সমাধান করতে হবে কিভাবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে বোঝা গেছে। এবার হচ্ছে সমাধান করার নিয়ম। সমাধান করার নিয়ম তুমি অলরেডি সবাই জানো, আমি জাস্ট একটু বলে দেবো তোমাদের। সমাধান কিভাবে করতে হয়, মানে বীজ কিভাবে বের করতে হয়, সমাধান কিভাবে করতে হয়। আগেরটা যেমন কি ছিল, হয় মিডল টার্ম করো না হলে শ্রীধরাচার্য অ্যাপ্লাই করো। আর এটার ক্ষেত্রে সমাধান কিভাবে হবে, আমি তোমাদেরকে দুটো সমীকরণ দিই। লেখো x + y = x + y = 48, 4x + 2y = 140। x + y = 48, আরেকটা কি বললাম?
4x প্লাস 2y ইকুয়াল টু কত বলো? কত? একশো 140। তাহলে a কে যদি সমাধান করতে হয় না, যেহেতু এটা দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে দুটো চলরাশি আছে, দুটো চলরাশি, একটা x চলরাশি আর একটা y চলরাশি, তাই সমাধান করার জন্য কি বললাম, তাই সমাধান করার জন্য দুটো সমীকরণ মিনিমাম প্রয়োজন। বুঝে গেল? যতগুলো চলরাশি থাকবে ততগুলো সমীকরণ প্রয়োজন। আগেরটাই যেমন একটাই চলরাশি ছিল তাই একটাই সমীকরণ থেকে সমাধান বেরিয়ে যাচ্ছিল, এখানে দুটোই চলরাশি তাই দুটো সমীকরণ প্রয়োজন। বুঝে গেল আমি কি বললাম? তাহলে দেখো সমাধান মানে কি, প্রথমে আমি বোঝার চেষ্টা করব সমাধান মানে কি। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হবে এবং পরীক্ষা আসবে যেগুলো তোমরা পারবে না করতে যদি ভালোভাবে না শোনো। বুঝে গেল কি বললাম? ধরো এই দুটো সমাধান করা মানে কি, x y তো একটা 48, এটা তো সরলরেখা তাই না? তাহলে মনে করো x y সরলরেখাটা এরকম, ভালো করে বুঝো, কোশ্চেন কঠিন হবে এখানে। এটা x একটা, এটা হচ্ছে আমার x y 48 সরলরেখাটা এটা, ঠিক আছে? তাহলে এই সরলরেখাটা কি, সরলরেখাকে তো প্লট করা যায় না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে x y 48 সরলরেখাটাকে আমি রিপ্রেজেন্ট করেছি এই সরলরেখা। আর দ্বিতীয় এটা একটা সমীকরণ, একটা এটাও একটা সরলরেখার সমীকরণ, এটা মনে করো আরেকটা সমীকরণ আছে, এটা মনে করো কত বলো, 4x 2y কত বলো, 48। এই সরলরেখাটা হচ্ছে 140, ঠিক আছে? এটা তাহলে দুটো সরলরেখা এখান থেকে যদি আমি সমাধান করি, তাহলে দুটো সরলরেখা যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। বোঝা গেল আমি কি বললাম? সমাধান করা মানে কি, সরলরেখা দুটো যে বিন্দুতে মিলিত হয়েছে তার স্থানাঙ্ক আমি পেয়ে যাব, মানে সেখানে কি কি আছে। যেমন সাপোজ এটাকে যদি সমাধান করতে হয়, সবসময় মনে রাখবা এটাকে 1 নম্বর নাম দিতে হয়, এটাকে 2 নম্বর নাম দিতে হয়। যদি এখান থেকে x আর y বের করি, কিভাবে বের করতে হবে? যে কোনো একটাকে সমান বানাতে হবে। y এর সামনে 2 আছে, তাহলে তুমি হয় এই y এর সামনে 2 বানাও। বুঝা গেল আমি কি বললাম? এখানে 4 আছে x এর সামনে, তো তুমি এটাকে 4 বানাও। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করে দিই, 1 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি কি পাবো, 2x 2y 96, তাই না? আর দ্বিতীয়টা তো অলরেডি 2 হয়েই আছে, তাহলে এটাকে আর কিছু করার দরকার নেই। দ্বিতীয় সমীকরণটা কত বলো, 4x তুমি এটা থেকে এটাকে বিয়োগ করো, 2 নম্বর থেকে এই যেটা পেয়েছো 3 নম্বর সেটাকে বিয়োগ করো। বিয়োগ করলে কি হবে, 4x থেকে 2x চলে গেলে থাকবে 2x, আর 2y থেকে 2y চলে গেলে থাকবে 0, মানে 3 থাকবে, আর 140 থেকে 96 চলে গেলে কত থাকবে, 44। তাহলে x কত বেরোলো বলো, 22। x এর মান যদি 22 হয় তাহলে যে কোনো একটা সমীকরণে তুমি x এর মান বসিয়ে দাও। মনে করো প্রথম সমীকরণে বসাবো, তাহলে 22 y 48, তাহলে 1 থেকে কি পাবো বলো, 22 1 থেকে কি পাবো বলো, 22 y 22 y 48, তাহলে y কত বলো, y 26। তাহলে x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম, সমাধান বেরিয়ে গেল। এটাই সমাধান করার হবে, এটার নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি। যে কোনো একটাকে অপনয়ন করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বুঝা গেল কি বললাম? তাহলে বুঝলাম না, কোথায় বুঝলেন? এই 2x 44 বুঝলাম। হ্যাঁ, এই যে এখান থেকে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা বিয়োগ দিয়ে দিয়েছি, তাহলে x থেকে x বিয়োগ গেল, 2x 2y থেকে 2y বাদ গেল, থাকলো না কিছু, আর 41 থেকে 96 গেল 44, x = 22। তাহলে কত বলো, তাহলে এইটা সমীকরণ, এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলো, x এর মান হচ্ছে 22, কমা কত বলো, 26। এই যে সিচুয়েশন, ভালো করে শোনো, সিচুয়েশনটা সবাই বুঝতে পেরেছো বোর্ডে? দুটো সমীকরণ, তোমাকে দুটো সমীকরণ দিয়ে দিয়েছি, একটা x y 48, আর একটা কত বলো, 4x 2y কত বলো, 140।
এই দুটো সমীকরণকে সমাধান করে x এর মান পেয়েছি আমরা 22, y এর মান পেয়েছি আমরা 26। সরলরেখা দুটো ছেদ বিন্দুটা কত বলো 22,26। এই যে সিচুয়েশন বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে বলা হয় দিস টু ইকুয়েশন হ্যাজ এ ইউনিক সলিউশন। এই দুটো সমীকরণের একটাই মাত্র সমাধান আছে, সেটা হলো x এর মান 22 আর y এর মান 26। বোঝা গেল? যেহেতু দুটো সরলরেখা একটাই বিন্দুতে কেটেছে, সেহেতু একটাই সমাধান আছে। বোঝা গেল? এরকমও হয় যে অনেক সমাধান থাকে, বোঝা গেল? অসংখ্য সমাধান থাকে। কখন সেটা? ধরো দুটো সরলরেখা যদি একে উপর, মনে করো একটা সরলরেখা তোমাকে আমি দিলাম, এটা হয়ে গেছে, একটা সরলরেখা দিলাম x plus y is equal to 3, আর একটা দিয়ে দিলাম 3x plus 3y equal to 9। না, এটা তো কোনো সলিউশনই থাকবে না। এটা 3x + 3y = 9। উদাহরণ আসলে তোমরা বুঝে যাবা, অনেকগুলো সলিউশন আমি একটা উদাহরণ ধরে তোমাদেরকে দেব। দিলাম ধরো x plus y equal to 1, একটা সমীকরণ দিলাম। আরেকটা দিলাম 3x plus 3y equal to 3। হলো? এই সরলরেখাটার, এই দুটো সরলরেখার কতগুলো সমাধান থাকতে পারে বলে তোমার মনে হচ্ছে? বলো। এই দুটো সরলরেখার অসংখ্য সমাধান থাকে। মানে প্রথম সরলরেখাটাকে তুমি যদি আঁকো সেটা এরকম হবে, আর দ্বিতীয় সরলরেখাটা যদি তুমি আঁকো সেটা এর উপর দিয়ে চলে যাবে। বোঝা গেল আমি কি বললাম? প্রথম সরলরেখাটা সে কালোটা x plus y = 1, আর পরের সরলরেখাটা কি হবে বলো? তোমার যে করে লালটা 3x plus 3y = 3। এবং দুটো সরলরেখা একে অপরের উপর সমাপতিত হয়েছে। কি বললাম? সমাপতিত হয়েছে, মানে একে অপরের উপর কোইনসাইড করেছে। তখন বলা হবে যে এই সরলরেখা দুটোর কি থাকবে বলো? অসংখ্য সমাধান থাকবে। কি থাকবে বলো? অসংখ্য সমাধান থাকবে। সমাধান থাকবে। বুঝা গেল আমি কি বললাম? আচ্ছা, আর যদি দুটো সরলরেখা প্যারালাল হয়, থার্ড সিচুয়েশন এরকম, দুটো সরলরেখা যদি প্যারালাল হয়, তাহলে ধরো একটা সরলরেখা এরকম ভাবে ছবি গেল, আর একটা এইভাবে ছবি গেল। দুটো সরলরেখা প্যারালাল যদি হয়, সমান্তরালভাবে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বলা হয় কোনো সমাধান থাকবে না, হ্যাজ নো সলিউশন। সলিউশন, কোনো সমাধান থাকবে না, হ্যাজ নো সলিউশন, কোনো সমাধান থাকবে না। প্যারালাল হলে কোনো সমাধান থাকবে না। তাহলে প্রথম থেকে একবার রিভিশন করে নাও। যদি সরলরেখা দুটো একটাই বিন্দুতে কাট করে, তাহলে বলা হবে সরলরেখাটির একটি মাত্র সমাধান রয়েছে। তাহলে কি বলা হবে বলো? সরলরেখাটির একটি মাত্র, কেমন ভাবে কোশ্চেন আসছে তোমরা সব পারবা। সরলরেখাটির কি বলা হবে বলো? একটি মাত্র সমাধান থাকবে। 2 নম্বর সিচুয়েশন, যদি একটা সরলরেখা অন্য একটা সরলরেখার উপর টাচ করে, তাহলে কত বিন্দুতে টাচ করেছে? অসংখ্য বিন্দুতে টাচ করেছে, তাহলে অসংখ্য সমাধান থাকবে। আর যদি প্যারালাল হয়, তাহলে কোনো বিন্দুতে টাচ করেনি, মানে কোনো সমাধান থাকবে না। বোঝা গেল? হয় একটা বিন্দুতে একটাই সমাধান থাকবে, না হলে অসংখ্য সমাধান থাকবে,
না হলে প্যারালাল হবে, অর্থাৎ কোনো সমাধান থাকবে না। তাহলে আমি দুটো এবার যেখান থেকে কোশ্চেন হবে সেটা তোমরা লিখে দাও। ধরো একটা সরলরেখা দিলাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা। a1 b1 c1 এগুলো সংখ্যা, ঠিক আছে। a2x প্লাস b2y প্লাস c2, আগেরটার ক্ষেত্রে যেমন রুটের নেচার আমরা বুঝেছি, এবার সমাধানের নেচার, সমাধান থাকবে কি থাকবে না ওটা বোঝার জন্য দুটো সমীকরণ তোমাকে আমি দিয়ে দিলাম। বোঝা গেল? তুমি কি করবা? তোমার ফার্স্ট অফ কাজ একটাই কাজ হবে, এক নম্বর চেক করো, a1 বাই a2 চেক করবা। কি করবা বলো? a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। এটা যদি নট ইকুয়াল টু হয়, এটা যদি সমান না হয়, কি বললাম? a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 যদি হয়, এখান থেকে কোশ্চেন আসবে গ্যারান্টি। যদি হয় তাহলে কি হবে বলো? তাহলে তাহলে সমীকরণ দুটির কি থাকবে বলো? তাহলে তাহলে একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, সমাধান থাকবে, সমাধান থাকবে। বোঝা গেল আমি কি বললাম? সমাধান থাকবে, সমাধান থাকবে। অর্থাৎ সরলরেখা দুটি একটি মাত্র বিন্দুতে কি করবে বলো? ছেদ করবে। এইভাবে লিখে রাখো, তাহলে তোমার মনে পড়ে যাবে একটাই বিন্দুতে টাচ করবে। সরলরেখা দুটি এরকমই হবে। বোঝা গেল কি বললাম? যেমন এটার উদাহরণ যদি আমি দিই, আমাকে বলবা, ঠিক আছে? একটা হচ্ছে 2x, as for example আমি যদি দেই 2x plus 5y equal to, আমি একটা দিলাম 17, আর একটা দিলাম হচ্ছে 5x plus 3y equal to 14। আমাকে বলো এর কেমন সমাধান থাকে? তাহলে আমি কি চেক করব বলো? তুমি চাইলে এই দুটোকে এক পাশে নিয়ে আসতে পারো, যেহেতু এগুলোতে এক পাশে দেওয়া আছে, নাও আনতে পারো, এখানে একই তো ব্যাপার হবে, c1 বাই c2। তাহলে আমি কি চেক করব? a1 বাই a2। তাহলে a1 কত বলো? 2 বাই 5, আর এটা কত বলো? 5 বাই 3, b1 বাই b2 5 বাই 3। এই দুটো কি সমান বলো? আমাকে বলো সমান কি সমান না বলো? তাহলে এই দুটো নট ইকুয়াল টু, আর আমরা জানি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হলে সমীকরণ দুটি একটি সলিউশন থাকে। তাহলে এইটা যদি সলভ করো, সমীকরণটার একটি মাত্র সলিউশন তুমি পাবে। বোঝা গেল আমি কি বললাম? চেক করা হয়ে গেল, তারপরে সলভ করা শুরু করবে, দেখলে একটাই মাত্র সমীকরণ থাকে। নেক্সট, এবার 2 নম্বর। ধরো আমি একটা উদাহরণ একটা দিচ্ছি, এবার কি চেক করব? a1 বাই a2 b1 বাই b2 আর c1 বাই c2 সবাই যদি এরা সমান হয়ে যায়, কি বললাম? এরা যদি সবাই যদি সমান হয়ে যায়, তিনজনই সমান, কি বললাম? তিনজনই সমান, তাহলে 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 কি হবে বলো? অসংখ্য সমাধান থাকবে বন্ধুগণ, অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, সমাধান থাকবে, সমাধান থাকবে। আর অসংখ্য সমাধান থাকা মানে কি বলো? অসংখ্য সমাধান থাকা মানে অসংখ্য বিন্দুতে দুটো সরলরেখাকে কাট করতে হবে, যে বিন্দুতে কাট করে সেটাই তো সমাধান। অসংখ্য বিন্দুতে যদি কাট করতে হয়, তাহলে একে অপরের উপর না থাকলে কি হবে? অসংখ্য বিন্দুতে কাট, ঠিক
ঠিক? তাহলে এই সরলরেখা দুটো কেমন হবে দেখতে? একটা এরকম, তো আরেকটা এর উপর দিয়েই হবে, বুঝা গেল? আরেকটা এর উপর দিয়েই হবে, এই অসংখ্য বিন্দুতে কাটবে। দ্যাট মিন্স সমপাতিত হওয়া বলে এটাকে, এটাকে বলা হয় সমপাতিত হয়েছে, সমপাতিত মানে একের উপর উপর আপতিত, মানে ইংলিশে যদি তুমি বলো এটাকে কোইনসাইড, দুটো সরলরেখা কি করবে বলো? কোইনসাইড করবে, একে উপর উপর সমপাতিত হবে। হলো কোইনসাইড করতে। আচ্ছা 3 নম্বর উদাহরণ দেবো একটা। আচ্ছা উদাহরণ পরে দিয়ে দেবো, তোমাকে জাস্ট চেক করতে হবে, বুঝে যাও তাহলে হবে, ঠিক আছে? সবগুলো জেনে সমান। আর 3 নম্বর আরেকটা লাস্ট এটাই হবে, সেটা হচ্ছে a1 বাই a2 বের করবা, b1 বাই b2 বের করবা, c1 বাই c2 বের করবা। এই দুটো প্রথম দুটো তো সমান হবে, লাস্টে একটা সমান হবে না। তাহলে কি হবে? তাহলে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না, কোনোদিন তোমরা সরলরেখা দুটো কাট করবে না, বুঝতে পেরেছো? কোনো সমাধান থাকবে না, সমাধান থাকবে না, থাকবে না, অর্থাৎ কোনোদিন কাট করবে না। কাট করা না মানে কি হবে বলো? প্যারালাল হবে। প্যারালাল না হলে তো কোথাও না কোথাও গিয়ে কাট করবে না, তার মানে ডেফিনেটলি কি হবে বলো? প্যারালাল। তার মানে সরলরেখা দুটো প্যারালাল, তার মানে সমান্তরাল হবে, সমান্তরাল বা কি হবে বলো? প্যারালাল। এই তিনটা বৈশিষ্ট্যের উপর কোশ্চেন ডেফিনেটলি আসে এই চ্যাপ্টার থেকে। বুঝা গেল? এবার কোশ্চেন পড়া আমরা শুরু করি। অনেক থিওরি করলাম, এটাকে সলভ করবা, ঠিক আছে? পারবো না করতে? y এর মান দেওয়া আছে, x এর মান বের করতে হবে, এগুলো সলভ পারবো করতে। এগুলো আমি তোমাদের করতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো পারবো করতে। দেখো কি বলেছে, যদি x বাই y 4/3 হয় তাহলে এটার মান কত? x এর মান 4 বসিয়ে দেবো, y এর মান 3 বসিয়ে দেবো, হলো? তারপরে x বাই 2y ইকুয়াল টু এত, তাহলে x বাই y ইকুয়াল টু কত হবে বলো? দুইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, 12 বাই 7, x এর মান 12, y এর মান 7 বসিয়ে দেওয়া, দেখো অ্যানসার বেরিয়ে যাবে। সিমিলারলি এখানেও দেখো x বাই y ইকুয়াল টু কত বলো? 0.07 বাই 3.5, উঠিয়ে দেবো এখানে 10 আর এখানে 100, তাহলে 5 7 35, 10 10 100, তার মানে x বাই y ইকুয়াল টু কত বলো? 1/50। এগুলো বসিয়ে দেওয়া, আচ্ছা বেরিয়ে যাবে। এগুলো সহজ, ঠিক আছে? এখান থেকে ওগুলো কিন্তু যেগুলো করে দিলাম ওগুলো কিন্তু করবা, ওগুলো থেকে পরীক্ষা আসবে কিন্তু কোশ্চেন, যা যা দিয়েছি সেখান থেকে আসবে কোশ্চেন। এটা খাতা দেখো, থিওরি লিখে দিয়েছি আমি, দেখে দেখো। কোইনসিডেন্ট ওই যে ঠিকঠাক বানাতে আছে। সমপাতিত হওয়া মানে কোইনসাইড হওয়া, প্যারালাল না। কোইনসাইড হওয়া মানে একের উপরে বসে থাকা, একের উপরে বসে থাকা। অসংখ্য সমাধান থাকবে, সবগুলো সমান হবে। a1 বাই a, কোইনসাইড মানে কি? একে উপরে থাকবে, তার মানে অসংখ্য সমাধান থাকবে। একে উপরে থাকা মানে কি? অসংখ্য বিন্দুতে কাজ করা, আর অসংখ্য সমাধান থাকবে। তাহলে কি হবে বলো? তাহলে কি হবে आंसर? কেউ প্রার্থনা করতে। তাহলে 6/3
ইকুয়াল টু 2/1 ইকুয়াল টু কত হবে বলো 2/c2 যে কোনো এক সাইড পেনা এই দুটো কাজে লাগাও যে বের করো কত হবে आंसर তাহলে 2c2 ইকুয়াল টু এই দুটো কাজে লাগে ইকুয়াল টু 2 তাহলে c2 ইকুয়াল টু কত হবে বলো 1 বাস যে কোনো একদিকে কাজে লাগিয়ে হচ্ছে ক্লিয়ার সবার ক্লিয়ার বুঝতে পারছো কি বুঝতে পারছো না বুঝতে পারছো বুঝতে পেরেছো তাহলে কোইনসাইড হওয়া মানে এটা নেক্সট দেখ গ্রুপ ডি তে এসে এবার আসবে যতদিন গ্রুপ ডি হবে ততদিন এই কোশ্চেন পরীক্ষা কোনো সমাধান না থাকে কোনো সমাধান না থাকা মানে কি না প্যারালাল হলে শর্তটা কি একটা লাস্টেরটা তাহলে 8x প্লাস 5y প্লাস 11 ইকুয়াল টু 0 এটা একটা সমীকরণ দেওয়া আছে আর একটা কত হলো 20x মাইনাস ky মাইনাস 9 ইকুয়াল টু 0 দুটো সমীকরণ দেওয়া আছে প্যারালাল হওয়ার শর্ত কি কোনো সমাধান থাকবে না মানে প্যারালাল হবে কোনো সমাধান কখন থাকে না এখানে লিখে দেওয়া আছে দেখো এই যে কোনো সমাধান থাকে না এই যে এই 3 নম্বর কন্ডিশন কোনো সমাধান থাকে না দেখো সবাই 3 নম্বর কন্ডিশন কোনো সমাধান থাকে না কখন a1/a2 আর b1/b2 যখন হবে c1 c2 সমান না তাহলে এই কন্ডিশনটা যখন তখন কোনো সমাধান থাকে না বুঝছো কন্ডিশনটা সবাই বুঝতে পেরেছো কি বললাম কন্ডিশন দেখে নাও তাহলে এখানে তাই যদি হয় তাহলে কি হবে বলো 8/20 5/-k নট ইকুয়াল টু হবে এটাই কন্ডিশন ছিল 11/-, তো আমার এই পাশেটা নেওয়ার আর কি বা দরকার আমার তো k এর মান দরকার এই দুটোকে সলভ করলে তো k এর মান পেয়ে যাবো তাই না তাহলে এটা ঠিক আছে এটা বুঝেছি বোঝার জন্য ঠিক আছে এই দুটোকে সলভ করলে k এর মান পেয়ে যাবো তাহলে এই দুটোকে সলভ করো -8k equal to 100 the k is equal to minus 100/8 100/8 করলে কত হবে বলো 4 দিয়ে কাটো -25/2 দেখ -25/2 মানে -12.5 12/5 কি বুঝতে পারছো কি পারছো না তাহলে এটাই হচ্ছে পি নম্বরটা হচ্ছে আমাদের রাইট आंसर বুঝতে পারছো দেখো বিসিএস এসছে অঙ্ক সব পরীক্ষা আছে সমীকরণ এখন তোকে চেক করে বলতে হবে একটি সমাধান থাকবে নাকি অসংখ্য সমাধান থাকবে নাকি কোনো সমাধান থাকবে না নাকি উপরে কোনোটিই নয় তাহলে চেক করো তাহলে প্রথম সমীকরণ দেখো 3x 6y -15 না লিখলে কেউ একই ব্যাপার কোনো এই পাশে থাকলেও কোনো অসুবিধা নেই c1 c2 এই পাশে থাকলেও কোনো অসুবিধা নেই কারণ ওই পাশে মাইনাস কেটে যাবে বুঝতেই পারছো 6x 12y 30 equal to 0 তাহলে এখান থেকে যদি আমি a1/a2 বের করি a1/a2 মানে 3/6 b1/b2 6/12 c1/c2 মানে 15/30 30 তাহলে এটা মানে কি সব সমান না এটা হাফ ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু হাফ বুঝতেই পারছি তিনটাই সমান হবে আর তিনটাই যখন সমান হয় দেখো যদি a1/a2 ভালো করে দেখো নট ইকুয়াল টু b1/b2 হয় শুধু এইটুকুটাই যখন হয় তখন একটাই সমাধান থাকে ইউনিক সলিউশন একটাই সমাধান থাকে একটি সমাধান
একটি সমাধান থাকে। মনে পড়েছে সবার অসংখ্য সমাধান কখন থাকে? যদি a1 বাই a2 তো a1 বাই a2 আর b1 বাই b2 তো সমান না। না, অসংখ্য সমাধান থাকে তিনটাই সমান, ঠিক। তিনটাই যখন সমান তখন অসংখ্য সমাধান, তিনটাই যখন সমান তখন অসংখ্য সমাধান, ঠিক। তাহলে এটা কি বলো, কখন হয় বলো? অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান থাকে। যদি প্রথম দুটো সমান হয় তখন কি হবে বলো? এটা কন্ডিশনটা হলে কি হবে বলো? কোনো সমাধান থাকে না, কোনো সমাধান 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 নেই, কোনো সমাধান নেই। তাহলে প্রথমে এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে একটি সমাধান থাকবে, এই কন্ডিশনটা যদি হোল্ড করে অসংখ্য সমাধান থাকবে, এই কন্ডিশনটা যদি হোল্ড থাকে তাহলে কি থাকবে বলো? কোনো সমাধান থাকবে। তাহলে এখন ভাবো কোন কন্ডিশনটা হোল্ড করেছে? তিনটাই তো সমান হয়ে গেছে না, তাহলে কোন কন্ডিশনটা হোল্ড করেছে বলো? সেকেন্ড কন্ডিশন। দ্যাট মিন্স অসংখ্য সমাধান থাকবে। বুঝা গেল কি বললাম? নেক্সট, বলে দিয়েছে সরলরেখা দুটি সমান্তরাল। সমান্তরাল মানে কি? সরলরেখা দুটি সমান্তরাল মানে কি? সরলরেখা দুটি সমান্তরাল মানে এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা সমান্তরাল ভাবে চলছে, মানে জীবনেও কোনোদিন টাচ করবে না, তাহলে কোনোদিন কোনো সমাধান থাকবে। সমান্তরাল মানে কোনো সমাধান নেই। বোঝা গেল? সমান্তরাল মানে কি? সরলরেখা দুটির কোনো সমাধান নেই। তাহলে কোনো সমাধান না থাকার যে কন্ডিশন সেটা অ্যাপ্লাই করে তুমি এখান থেকে কি বের করবা বলো? কে এর মান। বুঝতে পারছো? তুমি তো মনে হয় বুঝতে পারছো না? তাহলে কি হবে বলো? আমি একবার করে দিচ্ছি 3/2 equal to 2k/5 k is equal to 15/4। নেক্সট, আচ্ছা এই দুটো চেক করবা, ঠিক আছে? এটা চেক করবা, বাড়িতে কোনটা আছে বাড়িতে কিন্তু করবা। আচ্ছা এটা সলভ করে নাও বাড়িতে, করো দেখি পারো কিনা। অপনন বলেছে সলভ করো।
স্কয়ার কতটা ab দিয়েছে শুধু দেখো সবাই a প্লাস 2b সলভ করার জন্য প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা তুমি বসাবো, এটাকে তুমি 1 নম্বর নাম দেবো, আর দ্বিতীয়টাকে বসাবা -2b। এগুলো পরীক্ষা হলে 5 নম্বরে আসতো, তোমরা করোই নি। 2 নম্বর নাম দেবা, তারপরে যে কোনো একটাকে অপনয়ন করার চেষ্টা করবে। অপনয়ন মানে বাদ দেওয়ার চেষ্টা করবে। এখন তুমি ভাবো কি বাদ দেব। বাদ দেওয়ার জন্য দেখতে হবে a এর সামনে কোফিসিয়েন্ট কত আছে আর a এর সামনে এর কোফিসিয়েন্টগুলো সমান বানানোর দরকার আছে। এখানে তো অলরেডি সমান হয়ে আছে, দেখো b এর সামনে 2, b এর সামনে -2, তাহলে আমি যোগ করে দিই। কি করে দেবো বলো? যোগ যোগ তাহলে 2a মাইনাস করলে সাইন চেঞ্জ হয়, ঠিক? যোগ করলে সাইন চেঞ্জ হয়। তাহলে 55 থেকে -13 বাদ দিলে কত হবে? আরে প্লাস মানে মাইনাস আছে না, গোটা মাইনাস তাহলে কিছু যোগ করার বেলা কিছু লেখার দরকার নেই, না হয়েছে? হ্যাঁ কেটে গেল। a যোগ করলে 2a আর 55 থেকে -13 গেলে কত থাকে বলো? 42। তাহলে a এর মান কত হলো বলো? 21। এবার b এর মান বের করার জন্য যে কোনো একটা সমীকরণ তোমাকে বসিয়ে দিতে হবে। তাহলে 1 নং সমীকরণে তুমি a এর মান বসিয়ে দাও। তাহলে 21 প্লাস 2b ইকুয়াল টু 55। 2b ইকুয়াল টু কত হলো বলো? 34। b ইকুয়াল টু কত হলো বলো? দেখো এগুলো আমি শেখাতে পারবো না, পরিষ্কার করো। b এর মান কত বলো? এটাও বাড়িতে করবা, সলভ করবা। এটা সলভ করব। কি হলো? কিচ্ছু নেই এর মধ্যে। দেখো প্রথম সমীকরণ কি দেওয়া আছে? 3 টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু 81। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু কত হবে বলো? 3 টু দি পাওয়ার 4। তাহলে বেস সমান থাকলে পাওয়ার সমান হবে। তাহলে x প্লাস y ইকুয়াল টু, একটা সমীকরণ পেয়ে গেলাম, x প্লাস y ইকুয়াল। এদিকে দেখো 81 টু দি পাওয়ার x মাইনাস 1 y ইজ ইকুয়াল টু 3। 81 কে 3 টু দি পাওয়ার 4 লেখা যাবে। তাহলে 3 টু দি পাওয়ার 4 ইনটু x মাইনাস y মানে 4x মাইনাস y ইজ ইকুয়াল টু কত হবে বলো? 3। তাহলে 3 পাওয়ার কত হচ্ছে 1। তাহলে বেস সমান হলে পাওয়ার সমান হবে। 4x মাইনাস y ইকুয়াল টু কত হবে বলো? 1। তাহলে x মাইনাস y ইকুয়াল টু কত হবে বলো? 1/4। এটা 2 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণকে সলভ করো। কিছু একটা অপনয়ন করার চেষ্টা করো, কেটে দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো এখানে প্লাস y আছে, এখানে মাইনাস y আছে। দুটোকে যদি যোগ করি তাহলে y অপনয়ন, তাহলে কত থাকলো বলো? দুটোকে যোগ করি, এক আর 2 যোগ করলে কত হবে বলো? 1 যোগ 2। আমি শর্টকাট লিখে দিচ্ছি। করলে কি হবে বলো? বাম পক্ষ যোগ, এদিকে বাম দিক আর এদিকে বাম দিক যোগ, -y প্লাস y কেটে গেলে থাকলো কত বলো? 2x। আর 4 প্লাস 1/4 ডান দিক, 4 প্লাস 1/4। 2x ইকুয়াল টু 17/4। তাহলে x ইকুয়াল টু কত হলো বলো? 17/8। এটাই তো y এর মান বের করতে হলে y এর মান বের করবে আবার। বুঝছো? এখানে জাস্ট একটি ইন্ডাইসেসের কি কাজে লেগেছে। নেক্সট
21টি পেন্সিল, 21টি পেন্সিল, একটা পেন্সিলের দাম ধরলাম x টাকা, একটা পেন্সিলের দাম মনে করলাম x টাকা, আর ক্লিপারের দাম মনে করলাম আমি কত টাকা বলো, ক্লিপারের দাম মনে করলাম আমি y টাকা। তাহলে 21টি পেন্সিল মানে 21x প্লাস 9টি ক্লিপার মানে 9y ইকুয়াল টু দেওয়া আছে 819। এটা একটা সমীকরণ, ঠিক আছে। তারপরে 7টি পেন্সিল দেওয়া আছে, পরেরটায় 7টি পেন্সিল মানে 7x, 3টি ক্লিপার মানে 3y ইকুয়াল টু কত দেওয়া আছে, করতে বলছি। কত, এটাই বের করতে বলেছে না। আচ্ছা তাহলে এখান থেকে দেখো 3 কমন নিলে অ্যানসার হয়ে গেল। দেখো এখান থেকে 3 কমন নাও, এটা বের করতে বলেছে, এটা কত, 3 কমন নাও এখান থেকে, 7x প্লাস 3y ইকুয়াল টু কত হলো 819। অতএব 7x প্লাস 3y 3 দিয়ে ভাগ করে দাও, 3 7 81, 3 3 273 টাকা। যেটা বের করতে বলেছো সেটা 3 কমন নিলেই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কত হবে বলো, 273। বুঝছে, বুঝেছো? এটা এইভাবে বাড়িতে করার চেষ্টা করবা, বিশেষ এসে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, না পারলে আমাকে বলবা করে দেবো। এই অঙ্কটা আমি করে দিয়েছি। মানে এটাকে যেহেতু দুটো সমীকরণ তৈরি করে নির্ণয় করতে হয়, তার জন্য এরকম ভাবে এই চ্যাপ্টারে দেওয়া আছে। বুঝা গেল আমি কি বললাম? দেখো কি বলেছি, আমি তোমাদেরকে শর্টকাট করে দিই, ঠিক আছে? আচ্ছা, কাউ আর কি আছে বলো, মুরগি, হেন, চিকেন, ঠিক আছে। তাদের মাথার সংখ্যা 48, পায়ের সংখ্যা 140, মাথা আছে 48, মাথা মানে 48টা প্রাণী আছে, তার মানে আমি বুঝে গেলাম, ঠিক আছে। আর পা আছে কটা, পা আছে কটা বলো, 140। দেখো প্রথমে আমি এমনি পড়ার চেষ্টা করছি। মনে করলাম কাউ আছে xটি আর হেন আছে y, তাহলে এক্সটা কাউ এর এক্সটা মাথা আর ওয়াইটা মুরগির ওয়াইটা মাথা, টোটাল মাথা কত বলো, 140, এই সরি 48, আর এটা কত বলো, পা, গরুর তো 4টা করে পা, তাহলে এক্সট্রা গরুর 4 এক্সট্রা পা, মুরগিতে 2টো করে পা, তাহলে 2y ইকুয়াল টু কত বলো, টোটাল পা হয়ে গেল। এটা দেওয়া আছে কত বলো, 140। এই দুটোকে সলভ করলেই আমি পেয়ে যাবো কটা মুরগি আছে, কটা। এটাও তো শর্টকাট। এবার তো শর্টকাট চাইছো তো, তার মানে বুঝেছো কেন এই চ্যাপ্টারে দেওয়া আছে, দুটো সমীকরণ তৈরি করে সলভ করলে পাওয়া যাবে। তাই এখন এটাকে আমি শর্টকাটে করে দিচ্ছি, ঠিক আছে। এটা হলো বেসিক। তুমি খালি মনে করবা কার কটা পা আছে, সেটা বলে দাও। কাউর 4টা করে পা, হেনের 2টো করে পা। কার কোনো অসুবিধা? আমি মনে করলাম কত, এরকম কতগুলো লোক আছে বলো, 48টা। কে কটা সেটা তো জানি না, সেটাই তো বের করতে বলেছে, তাই না? আমি মনে করলাম সবার 2টো করে পা আছে, যতগুলো প্রাণী আছে সবার 2টো করে পা আছে। আমি মনে করলাম আমার ইচ্ছা, আমার রাজ্যে আমি রাজা, আমি মনে করলাম 2টো করে পা সবার পা আছে। তাহলে সেই হিসাবে মাথা 48টা, তখন 48টা প্রাণী আছে, তাহলে টোটাল পা আমার কাছে কটা আছে, টোটাল পা 96টা আছে। কিন্তু এটা তো ভুল, টোটাল পা তো 140টা হবে। তাহলে আমি কতগুলো পায়ে মানে ই করেছি বলো, গন্ডগোল করেছি, কতগুলো পায়ে, 44টা পায়ে গন্ডগোল করেছি, রাইট? 44টা পায়ে গন্ডগোল করেছি। 44টা পায়ে গন্ডগোল কেন হয়েছে?
44টা পায়ের গন্ডগোল কেন হয়েছে বন্ধুগণ? 44টা পায়ের গন্ডগোল কেন হয়েছে বলো? কারণ 4 কে তুমি 2 মনে করেছো দাদা, বুদ্ধিমান লোক, 4 কে 2 মনে করেছো। এই 2 এর ভুলের জন্য 44টা ভুল এসেছে, তাহলে 1 এর ভুলের জন্য 22টা ভুল এসেছে, তার মানে কাও হবে 22টা। আর বাদ বাকি কত বলো? 48টা। কি চাইছি তোমার কাছ থেকে? মুরগি বুঝছো কি বললাম? পরীক্ষা যদি আসে 15 সেকেন্ডে করতে পারো, তাহলে পরীক্ষা এরকম লিখবো 4 2 2 কত প্রাণী আছে? 96টা। 2 মানে 44, 1 মানে 22। হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার সবার? দেখি কি ক্লিয়ার করতে পেরেছো। নাও। আরেকটা নিয়ম শিখিয়ে দেবো সরকার? হ্যাঁ, আরেকটা নিয়ম শিখিয়ে দেবো। হচ্ছে মাইক্রো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। তাহলে সিংহ মামা, সিংহ এর 4টা করে পা আছে, পা লিখবে এখানে। হ্যাঁ, আর কি আছে? পাখি আছে, ছোট্ট পাখি টিয়া, টিয়া, টিয়া। আমি সবার পা ধরলাম 2টা করে, সবার যতগুলো প্রাণী আছে সবার পা 2টো করে ধরলাম। তাহলে কতগুলো প্রাণী আছে বলো? 100টা। তাহলে 200টা, আমার হিসাবে 200টা পা। আমার হিসেবে কতগুলো পা আসলো বলো? 200টা। আমি সবার পা দুটো ধরেছি, সিংহের 2টো পা, টিয়ার 2টো পা ধরেছি, তাহলে টোটাল 100টা প্রাণী, সবার 2টো করে পা হয়ে গেল। তাহলে আমি যে হিসাবটা করলাম সেটা 200টা পা আসলো। তাহলে আমার দেখলাম আমার হিসাব অনুযায়ী কতগুলো পা কমতে চলে এসেছে বলো? 90টা পা। এই যে 90টা পা কেন এসেছে বলো? কেন কম হয়েছে বলো? এই যে 2 যে তুমি এখানে কমিয়েছো, সেই 2 কমানোর জন্য তোমার 90 এর হেরফের হয়েছে, এই 2 এর হেরফেরের জন্য। তাহলে 1 রেশিওর মান কত বলো? 45। তাহলে সিংহ মামা আছে 45টা, যেটাকে কমাবা সেটা আছে 45টা। টিয়া বাদ বাকি করতে পারো। কি সহজ না কঠিন? হ্যাঁ, আরেকটা বললেন শিখবা? তাহলে এখানে দেখো সিংহ মামা আর টিয়া পাখি, তোমাকে ধরতে হবে। মনে করো কতগুলো প্রাণী আছে বলে দিয়েছে? 100টা পা। মনে করলো 100টাই সিংহ। কি মনে করবা? 100টাই সিংহ। তাহলে কটা পা থাকবে? কটা পা হবে টোটাল? 400টা। এবার পরের স্টেপে মনে করো 100টাই টিয়া, তাহলে কতগুলো পা? 200টা পা। কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো পা আছে তুমি বলো তো? বাস এলিভেশন অ্যাপ্লাই করো। 110 আর 90 2 দিয়ে কাটো তো 45, 55 একবারে বেরিয়ে গেল। একবার না বেরোলে ওটা সমান সমান টোটাল প্রাণী সমান করতে হলো। বুঝতে পেরেছো কি বললাম? মানে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হতো? এখন যদি এটা যদি সমান না বেরোতো তাহলে আমাকে কি করতে হতো? টোটাল প্রাণী দেখতাম আমি কতগুলো আছে? 100টা। 100টা প্রাণী আছে, 100টা প্রাণী মানে 100টা প্রাণী 1 গুণ, তাহলে এটা আছে 45টা।
আছে। আমি তোমাদেরকে একটা কথা সব দিন বলি, যেখানে জেএসএম অ্যাপ্লাই হবে সেখানে এলিগেশন অ্যাপ্লাই হবে। বুঝতে পেরেছো? সকালে বললাম না, যেখানে জেএসএম অ্যাপ্লাই হবে সেখানে এলিগেশন অ্যাপ্লাই হবে। নেক্সট করো, আর দুটো অপশন করছো। মা কি অঙ্ক করো? আপনি ওখান থেকে পড়ে আমাদেরকে ফুল কথাটা শুরু করছেন। কথা হলো 1:32 টাকাতে পরীক্ষা হয়েছে। মোট নম্বর হচ্ছে এই একটি পরীক্ষার সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নম্বর পেয়েছে। আজকে তোমাদের একটা জিনিস শেখাবো, ঠিক আছে? কিভাবে তুক্কা মারবা, ঠিক আছে? পরীক্ষা গ্যারান্টি নাম্বার বলবো, এটা পরে লাইভ বলবো। এটা চলে আসলো তো, তাই মনে করি এর বন্ধ করবে। ওটাই দরকার আগে নাকি? এই একটি পরীক্ষার সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নম্বর পেয়েছে। সবকটা প্রশ্ন উত্তর দিয়েছে, দিয়ে 32 নম্বর পেয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে। প্রত্যেকটি ভুলের জন্য 2 নম্বর করে বাদ দেওয়া হয়েছে। যদি প্রত্যেকটি ঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, প্রত্যেকটির জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়, তাহলে এর প্রাপ্ত নম্বর 28। পরীক্ষার মোট প্রশ্নের সংখ্যা কত? তাহলে এটাকে সলভই করতে হবে, বুঝতে পেরেছো? তুক্কাটা দিয়ে আচ্ছা দেখো, প্রথম লাইনটা পড়ো। একটা পরীক্ষায় সে 32 নম্বর পেয়েছে। যদি ঠিক উত্তরের জন্য 5x নম্বর পায় এবং ভুল উত্তরের জন্য 2 নম্বর বাদ দেওয়া হয়, তাহলে সে কি করেছে বলো? কত পেয়েছে বলো? 32 পেয়েছে। মনে করো ঠিক উত্তর রাইট অ্যানসার দিয়েছে xt, আর রং অ্যানসার দিয়েছে কতটি বলো? y। তাহলে প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য xt ঠিক উত্তর দিয়েছে, তাহলে প্রত্যেকটার জন্য সে 5x নাম্বার পেয়েছে, ঠিক আছে? এবং y টা ভুল উত্তর দিয়েছে, তার মানে 2 নম্বর করে বাদ দেওয়া হয়েছে, তাহলে -2y পেয়েছে। এর ফলে তার টোটাল নাম্বার হয়েছে কত বলো? 32। প্রথমে একটা সমীকরণ হয়ে গেল, ঠিক আছে? এবার এখান থেকে আরেকটা সমীকরণ পাবো। বলছে যদি প্রত্যেকটি ঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হতো, তার মানে ঠিক উত্তরের জন্য যদি 4 নম্বর দেওয়া হতো এবং ভুল উত্তরের জন্য যদি 1 নম্বর কেটে দেওয়া হতো, তার মানে 1 * y মানে -y, তাহলে সে 28। তাহলে পরীক্ষার মোট প্রশ্নের সংখ্যা কত? এটাকে সলভ করবা, x বের করবা, y বের করবা, যোগ করবা, সলভ কতগুলো কোশ্চেন বের হবে। বুঝেছো কি বুঝেন? এটা বুঝেছো কি বললাম? তাহলে তোমাকে কি দিয়েছে? মোট প্রশ্ন, তাহলে x আর y বের করে যোগ করতে হবে, কিন্তু বুঝা গেল? টোটাল প্রশ্ন বের হবে। ওই সব করে দিতে হবে নাকি? এটা অপশন বলতে সমস্যা ছেড়ে দেবো? ছেড়ে দেবো? সেখানে বলো বলো। আগের প্রসেস করা যাবে? আগের প্রসেস জানতে গেলে মোট প্রশ্ন জানতে হবে। হ্যাঁ, ওটা তাহলে আমি করে দিতে পারবো। বুঝা গেল আমি কি বললাম? আগেরটা যেমন মোট মাথা দেওয়া ছিল না, যেমন পরের টাইপ করতে পারবা।
এটা বাড়াতে চেষ্টা করবে, ঠিক আছে? 60টি 60, 60টি ফুল প্যান্টের দাম এত, 4টি 60, 9টি ফুল প্যান্টের দাম এত, তার 3টে শার্টের দাম কত? বুঝা গেল? শার্টের দাম x ধরে নেবা, ফুল প্যান্ট y ধরে নেবা। 7x 6x + 7 4130 দেওয়া আছে, সলভ করো। এটাই এবার পারবা করতে হবে। আচ্ছা দেখো, সঠিক উত্তর দেওয়ার জন্য কত করে পাই বলো? সঠিক উত্তর দেওয়ার জন্য 4 নম্বর করে প্লাস 4 নম্বর। ভুল উত্তর দেওয়ার জন্য কত বলো? -1 না, কেটে নাও ভুল উত্তর দেওয়ার জন্য। রোহন মোট 60টি প্রশ্নের উত্তর দেয় এবং 130 নম্বর পেল। 60টি প্রশ্নের উত্তর দিয়েছে, 130 নম্বর পেল। তাহলে যদি কোনো ঋণাত্মক নম্বর না থাকতো তবে তার স্কোর কত হতো সেটা পরে আমরা হিসাব করব। আগে দেখি যে কটা সঠিক উত্তর দিয়েছে, কটা ভুল উত্তর দিয়েছে, এটাই তোমাকে বের করতে হবে। 60টার মধ্যে কটা সঠিক, কটা ভুল। বোঝা গেল আমি কি বললাম? আচ্ছা, ঋণাত্মক নম্বর না থাকতো, ঠিক আছে? 60টা প্রশ্ন আছে। এবার আমি মনে করলাম কে আছে, এটা রোহন না? রোহন 60টা প্রশ্নই সঠিক অ্যান্সার দিয়েছে। কত পাবে তাহলে? 60টাই যদি রাইট অ্যান্সার দেয় তাহলে 240 পাবে, আর 60টাই যদি রং অ্যান্সার দেয় কত পাবে? -1। প্রত্যেকটা জন্য এক এক করে কেটে দেয়, তাহলে কত পাবে বলো? -4। কিন্তু ইনফ্যাক্ট সে কত পেয়েছে বলো? 130। বাস, এলিগেশন করে এটা থেকে এটাকে বিয়োগ 110, আর এটা থেকে এটাকে বিয়োগ মানে কত বলো? 190। তাহলে এটা কত হলো বলো? 19:11। তাহলে আমি দেখি কটা আনসার দিয়েছে, ঠিক আছে? তাহলে টোটাল তার 30টা কোশ্চেন, কিন্তু কোশ্চেন তো বলেছে 60টা না? তাহলে 30 রেশিওর মান কত বলো? 60। এক এক রেশিওর মান কত করে বলো? 2 করে। তাহলে রাইট অ্যান্সার দিয়েছে সে কত বলো? 38। আর এটা কত অ্যান্সার দিয়েছে বলো? 2। তাহলে কত বলো? 22। 38 আর 22। তাহলে রাইট অ্যান্সার সে 38টা দিয়েছে, ভুল অ্যান্সার সে 22টা দিয়েছে। এই কারণেই তার 130টা নম্বর হয়েছে। বোঝা গেল? এই কোশ্চেনটাও তোমাকে জিজ্ঞেস করতে হবে যে কতগুলো সঠিক অ্যান্সার দিয়েছে, কতগুলো ভুল অ্যান্সার দিয়েছে। বোঝা গেল? এবার তোমাকে কোশ্চেন কি বলেছে? যদি কোনো ঋণাত্মক নম্বর না থাকে তবে তার স্কোর কত? ঋণাত্মক নম্বর কোনো থাকবে না। তার মানে যে 38টা যে সঠিক অ্যান্সার দিয়েছে শুধু 38টারই নম্বর পাবে, কোনো নম্বর কাটা হবে। তাহলে কত পাবে বলো? 4 নম্বরটা দাও। তাহলে 38টা কোশ্চেনে সে 4 করে পাবে, কোনো কিছু কাটা হবে না। 4টা 32 এর 2 আর 2 3 100 পাবে। 130 + 22। হ্যাঁ ঠিক, তাও নেগেটিভ যেটা কেটে নেওয়া আছে সেটাও যোগ করে দিলেও হবে। 30 তো পেয়েছিল, 22 তো কাটা হয়েছে। বুঝা গেল আমি কি বললাম? এবার তোমাদের কি সমস্যা, কোথায় সমস্যা আমরা বলবো। দেখো, এইগুলো কোশ্চেন আসলে তোমার প্র্যাকটিস করা থাকতে হবে, আদারওয়াইজ তুমি পারবে না, তুমি পারবে না। প্রশ্ন এর আগের মধ্যে করে দিন। বেস করে 5x - 2y এটা তুমি সলভ করবা অপনয়ন পদ্ধতিতে। এটাই করবেন। তাহলে এটা 1 নম্বর, ঠিক আছে? এটা 2 নম্বর। তুমি বলো কাকে অপনয়ন করবে, x কে না y? প্রথমে এটা ডিসাইড করো, কোনটা অপনয়ন করবে। অপনয়ন করা মানে যদি তুমি x কে অপনয়ন করতে চাও তাহলে x এর সহগ দুটোকে সমান বানাতে হবে, দুটো ইকুয়েশন। এখানে 5 আছে, বানানো ভালো, ওখানে 2 আছে, এখানে 1 আছে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে 8x - 2y = 56। এটা 3 নম্বর হয়ে গেল। এবার আমি কি করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিই, মানে 3 থেকে 1 কে বিয়োগ করে দিই। তাহলে এখানে থাকলো কত হলো? 3x - 2y + y কেটে গেল, আর 56 থেকে 32 গেল, কত থাকলো? 32 24। তাহলে x = কত হলো বলো? 8। x = 8।
তাহলে x এর মান 8 বসিয়ে তুমি যে কোনো একটা সমীকরণ থেকে বের করো, এখান থেকে বের করে নাও। দাও 4 32 2 থেকে x এর মান বসিয়ে পাই 2 থেকে 8 বসাও, 4 32 মাইনাস y ইজ ইকুয়াল টু 28 তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে বলো 4, তাহলে y এর মান 4 হবে, তাহলে x 8 y 4, তার মানে রাইট অ্যানসার সে 8টা দিয়েছে, রং অ্যানসার সে 4টা দিয়েছে। টোটাল কোশ্চেন কতগুলো ছিল? বুঝা গেল আমি কি বললাম? বাস আজকে হচ্ছে কোশ্চেন।